আমি নাজনীন নাহার, সহকারী শিক্ষক, হাউজিং এস্টেট মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালো আছো। আমি গত ক্লাসে যে নবম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ে অর্থাৎ জীবন পাঠ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই প্রথম অধ্যায়েরই অর্থাৎ জীবন পাঠ অধ্যায়টির কিছু অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি গত যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে আমি জীববিজ্ঞানের ধারণা এবং জীববিজ্ঞানের যে শাখা রয়েছে এই শাখাসমূহ নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সাথে। তোমরা নিশ্চয় বাড়িতে প্র্যাকটিস করেছো এবং বইটা দেখেছো, আমি আশা রাখি। তো শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে আমরা যে করোনা পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, এই করোনা ভাইরাসটা জীববিজ্ঞানের কোন শাখায় আলোচ্য বিষয় তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছ। এই করোনা ভাইরাস যেহেতু একটি অণুজীব, এটি জীববিজ্ঞানের ফলিত শাখায় আলোচ্য বিষয়। ফলিত শাখার যে অণুজীব বিজ্ঞান আছে সেখানকার আলোচ্য বিষয়। এখানে যেহেতু এটা জীবন সংশ্লিষ্ট একটি প্রায়োগিক বিষয়, তাই এটা জীববিজ্ঞানের ফলিত শাখায় আলোচ্য বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠ অধ্যায়টি যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য জীব জগতের অল্প একটু নিয়ে আলোচনা করব, কেননা আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে এই ক্লাসটি শেষ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে চলে আসবো জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এই বিশ্বজগতে অনেক রকম লক্ষ লক্ষ উদ্ভিদ প্রাণী রয়েছে। বর্তমানে যে আমরা যে জীবের শ্রেণীবিন্যাসের মধ্যে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে পৃথিবীতে প্রায় 4 লক্ষ উদ্ভিদ এবং 13 লক্ষ প্রজাতির প্রাণীর অস্তিত্ব রয়েছে। কিন্তু এই যে সংখ্যা, এই সংখ্যাটি নির্দিষ্ট নয়, কেননা প্রতিনিয়ত এই নতুন নতুন জীবের সংখ্যা এর সাথে সংযুক্ত হচ্ছে। যে জীবদের যে এই বিশাল বিস্তৃত যে জীবের সংখ্যা, এটাকে খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে জানার জন্য বিজ্ঞানীরা অনেক আগ থেকেই প্রকৃতিবিদরা কি করেছেন যে এই জীবদেরকে একটি সুশৃঙ্খলভাবে শ্রেণীবিন্যাস করবার জন্য একটা প্রয়োজনীয়তা অনুভব করেন। তো তার এই প্রয়োজনের ভিত্তিতেই জীববিজ্ঞানের একটি নতুন শাখা উদ্ভব হয়েছে, যে শাখাটির নাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। এই শাখার লক্ষ্য মূলত একটাই, যে অল্প সময়ে অল্প পরিশ্রমে পৃথিবীর সমগ্র জীবজগৎ সম্পর্কে জ্ঞান লাভ করা। তোমরা নিশ্চয় বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের নাম শুনেছ। তিনি একজন প্রকৃতিবিদ ছিলেন। তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে তার জন্মসাল হচ্ছে 1700 কত, তোমরা একটু মনে রাখবা, ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস তিনি হচ্ছে 1707 সালে জন্মগ্রহণ করেন। ক্যারোলাস লিনিয়াস তিনি 1707 সালে জন্মগ্রহণ করেন। 1707 সালে জন্মগ্রহণ করেন, 1778 সালে মৃত্যুবরণ করেন। তিনি 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি লাভের পরে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। শ্রেণীবিন্যাসের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল, বিভিন্ন উদ্ভিদের ফুল সংগ্রহ করে তাদের শ্রেণীবিন্যাসের জন্য তিনি বিভিন্ন বৈশিষ্ট্য লিপিবদ্ধ করেন। তিনি প্রথম শ্রেণীবিন্যাসের তাকে কিন্তু শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি প্রথম পূর্ণ শ্রেণীবিন্যাস ও নামকরণের ভিত্তি প্রবর্তন করেন, তাই তাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবা শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস। তিনি 1707 সালে জন্মগ্রহণ করেন এবং 1778 সালে
মৃত্যুবরণ করেন। তিনি তিনি শ্রেণীবিন্যাসের তিনি প্রথম শ্রেণীবিন্যাসের পূর্ণ ভিত্তি ও নামকরণ, পূর্ণ শ্রেণীবিন্যাস ও নামকরণের ভিত্তি প্রবর্তন করেন, তাই তাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সমগ্র জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুইটি রাজ্যে ভাগ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে আসবো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, অর্থাৎ কোন উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস করা হয়। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। উদ্দেশ্য শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লিখে নিতে পারো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলা, তোমরা একটু পয়েন্ট করে লিখবে, তাহলে এটা ভালো হবে। দেখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো, এটা একটু লিখে নাও, প্রতিটি জীবের দলপদ সম্পর্কে জ্ঞান আহরণ করা। প্রতিটি দেখো, প্রতিটি জীবের দল উপদল প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা। আহরণ করা। 2 নম্বর দেখো, আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। সঠিকভাবে সংরক্ষণ করা। সঠিকভাবে সংরক্ষণ করা। এবার 3 নম্বর লেখো, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। 4 নম্বর দেখো, প্রতিটি জীবকে শনাক্ত করে শনাক্ত করে তাদের নামকরণের ব্যবস্থা করা। ব্যবস্থা করা। 5 নম্বর লেখো, সর্বোপরি জীব জগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয়
প্রয়োজনীয় জীবকে শনাক্ত করে তাদের সংরক্ষণের ব্যবস্থা করা। সংরক্ষণের ব্যবস্থা করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার একটু তোমাদের বলে দিচ্ছি। দেখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো জীব জগতের প্রতিটি জীবের দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, আহরিত জ্ঞানকে সঠিকভাবে উপস্থাপন করা, সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, প্রতিটি জীবকে শনাক্ত করে তাদের নামকরণের ব্যবস্থা করা, সর্বোপরি জীব জগৎ ও মানব কল্যাণের প্রয়োজনীয় জীবকে শনাক্ত করে তাদের সংরক্ষণের ব্যবস্থা করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শ্রেণীবিন্যাসের এই উদ্দেশ্য যে 5টি পয়েন্ট আমি লিখে দিলাম, এটা একটু মনে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জীব জগৎ নিয়ে একটু আলোচনা করব। জীব জগৎ। জীব জগৎ শিক্ষার্থী বন্ধুরা, ক্যারোলাস লিনিয়াসের সময় থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত জীব জগৎকে দুইটি ভাগে ভাগ করা হতো। সেটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ, এই দুইটি রাজ্যে ভাগ করা হতো। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের কোষের যে আরএনএ ডিএনএ রয়েছে তার বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, কোষের বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাসের, প্রতিটি জীবের খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের ভিত্তির উপর লক্ষ্য করে জীব জগৎকে আর এই দুইটি ভাগের মধ্যে সীমাবদ্ধ করা যায় না। বিজ্ঞানী হুইটেকার এই জীব জগৎকে এই সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 5টি যে 5 কিংডম অর্থাৎ 5টি যে ভাগে বিভক্ত করেন। পরবর্তীতে তিনি এই কাজটি করেন হচ্ছে 1900 দেখে নিচ্ছি। আর.এইচ. হুইটেকার তিনি হচ্ছে 1969 সালে এই জীব জগৎকে 5 কিংডমে ভাগ করেন। পরবর্তীতে বিজ্ঞানী মার্গুলিস কি করেন, এই 5টা ভাগকে যে হুইটেকারের যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসে কি করেন, বিস্তারিত রূপ দেন। তিনি 1974 সালে সমগ্র জীব জগৎকে কি করেন, 2টি সুপার কিংডমে ভাগ করেন। আর এই 5টি যে হুইটেকারের যে 5টি রাজ্য, সেই 5টি রাজ্যকে এই 2টি সুপার কিংডমে অন্তর্ভুক্ত করে শ্রেণীবিন্যাসের জীব জগৎকে প্রস্তাব করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, মার্গুলিসের যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী যে 2টি সুপার কিংডম 1 ও সুপার কিংডম 2 রয়েছে। সুপার কিংডম 1 এতে শুধুমাত্র একটি রাজ্য রয়েছে, যে রাজ্যটির নাম মনেরা। আর সুপার কিংডম 2 এ আর বাকি যে 4টি, সেই 4টি রাজ্য রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব, সুপার কিংডম 1 এর প্রোক্যারিওটার শুধুমাত্র একটি রাজ্য যে মনেরা, সেটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, সুপার কিংডম 1 এটা কি মার্গুলিসের শ্রেণীবিন্যাস, অর্থাৎ হুইটেকার যে 5টি রাজ্যে ভাগ করেছেন জীবজগৎকে, সেই 5টি রাজ্যের যে বিভক্তকরণ তার পরিবর্তিত বিস্তারিত রূপ, এটা হচ্ছে বিজ্ঞানী মার্গুলিস এই শ্রেণীবিন্যাসটা করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, সুপার কিংডম 1 সুপার কিংডম 1 প্রোক্যারিওট। প্রোক্যারিওট দেখো, সুপার কিংডম 1 এ রয়েছে
প্রোক্যারিওটা, অর্থাৎ এরা এককোষী আদিকোষ বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীব। তোমরা আদিকোষটা নিশ্চয় জানো, যে যেই জীবের কোষে নিউক্লিয়াসের যে 5টি অংশ রয়েছে, সেই 5টি অংশের যে কোনো একটি বা 2টি বা তার বেশি অনুপস্থিত থাকে তাদেরকে আদিকোষী বলে। তো সুপারকিংডম 1 এর যে প্রোক্যারিওটা অর্থাৎ রাজ্য 1 রয়েছে, 1 মনে রাখ, সেখানে কি সেইখানকার জীবগুলো হচ্ছে প্রোক্যারিওটা, অর্থাৎ এরা আদিকোষী আণুবীক্ষণিক এককোষী জীব। তো শিক্ষার্থী বন্ধুরা, সুপারকিংডম 1 এ শুধুমাত্র একটি রাজ্য রয়েছে, সেই রাজ্যটির নাম হচ্ছে মোনেরা। দেখো, রাজ্য 1 মোনেরা। এখন আমরা মোনেরা রাজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিব। এরা এককোষী ফ্লামেন্টাস কলোনিয়াল, অর্থাৎ এদের দেহে একটিমাত্র কোষ দিয়েই এদের দেহের সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়, এবং এরা আদিকোষী, অর্থাৎ এদের দেহে নিউক্লিয়াস সুগঠিত নয়। আর কি, এরা হচ্ছে কলোনিয়াল, অর্থাৎ দলবদ্ধভাবে বাস করে, সূত্রাকার, অর্থাৎ এরা একটির সাথে আরেকটি যুক্ত হয়ে লম্বা সুতার ন্যায় ফ্লামেন্টাস, অর্থাৎ ফ্লামেন্টাস আকৃতি ধারণ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এদের দেখো, এদের কোষে কি ক্রোমোজোমাল বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ার মেমব্রেন নেই। প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম ইত্যাদি নেই, কিন্তু প্লাস্টিড দেখো নেই, কি কি দেখো, প্লাস্টিড নেই, মাইটোকন্ড্রিয়া নেই, এন্ডোপ্লাজমিক জালিকা নেই, আছে কি শুধুমাত্র রাইবোজোম। এরা খাদ্য গ্রহণ কিভাবে করে? শ্বসন পদ্ধতিতে। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এরা সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করে, যেমন নীলাভ সবুজ শৈবাল রয়েছে, এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। এদের বংশবৃদ্ধি কিভাবে হয়? দ্বিবিভাজন পদ্ধতিতে এদের বংশবৃদ্ধি হয়। আর এদের উদাহরণ কি? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। তো শিক্ষার্থী বন্ধুরা, যখন তোমরা মোনেরা রাজ্যের বৈশিষ্ট্যটা পরীক্ষায় যদি আসে, তাহলে তোমরা নিশ্চয়ই একটু পয়েন্ট করে রাখবে, লিখবে যে এরা এককোষী ফ্লামেন্টাস কলোনিয়াল। 2 নম্বরে লিখবে এদের দেহে প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা, মাইটোকন্ড্রিয়া নেই, কিন্তু কি আছে? রাইবোজোম আছে। এদের কি আছে? নিউক্লিয় বস্তু থাকে, কিন্তু এখানে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়ার পর্দা আর হচ্ছে কি থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। আর কি থাকে না, একটু বইটা দেখে নিই। দেখো, এখানে কি থাকে না, ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। আর নিউক্লিওলাস, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ঘন, তোমরা যে যদি প্রকৃত নিউক্লিয়াস দেখো যে সুগঠিত, সেখানে যে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিওলাস থাকবে, সেই নিউক্লিওলাসটা এখানে অনুপস্থিত থাকবে। আর কি হবে? নিউক্লিয়ার মেমব্রেন, বাইরের যে আবরণ, সেটা অনুপস্থিত থাকবে, কিন্তু ক্রোমোজোমাল যে বস্তু সেটা কোষের মধ্যে বিক্ষিপ্তভাবে থাকবে। তারপরে কি করবে? এদের দ্বিবিভাজন পদ্ধতিতে এরা বংশবৃদ্ধি করে। তারপরে কি লিখবে? এদের হচ্ছে যে খাদ্য গ্রহণ পদ্ধতিটা কি? খাদ্য গ্রহণ পদ্ধতিটা শ্বসন পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে। আর কি করে? এরা কিছু আছে এদের প্রজাতি রয়েছে যেগুলা কি করে? সালোক সংশ্লেষণ এর মাধ্যমে খাদ্য গ্রহণ করে। উদাহরণ হিসাবে লিখবে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি শুধু সুপারকিংডম 1 এর মোনেরা রাজ্য নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা কি করব? সুপারকিংডম 2 এর যে 4টি রাজ্য রয়েছে, সেই 4টি রাজ্য সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইটা একটু পড়বে, আর হচ্ছে এখান থেকে যেমন প্রশ্ন আসে যে শ্রেণীবিন্যাসের জনক কি, শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, তারপরে আর হচ্ছে জীব জগৎটা আমি তো সম্পূর্ণ পড়ালাম না, যেটুকু আজকে পড়ালাম এটুকু মনে রাখবে। অনেক সময় শুধুমাত্র মোনেরা রাজ্যের বৈশিষ্ট্যটা তোমাদের পরীক্ষায় আসে, বৈশিষ্ট্য আসলে তোমরা এবং পয়েন্ট আকারে আমি যেভাবে বললাম ওইভাবে লিখবে, আর বইটা একটু ভালো করে পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।